আচ্ছা, যে দেশটার প্রায় কিছুই নেই, যে দেশটা নিজেরাই একেবারে বিদ্রোহের আগুনে পুড়ছে, সেই দেশটার এত আস্ফালন কেন? তবে কি নিজেদের বাঁচাতেই ক্রমাগত ওই ভারত বিদ্বেষে এখনো মত্ত পাকিস্তান? বিভাস নাকি বাধ্য হয়ে সত্যি কথা স্বীকার করলো ইসলামাবাদ? প্রাক্তন পাক মন্ত্রী যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের ফলে কি এবার বিপাকে পড়তে চলেছে পাকিস্তান? ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে ইসলামাবাদ। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। অনুমান সঠিকই ছিল, সেই অনুমানই এবার শিলমোহর দিল খোদ পাকিস্তানি। 10-11 দিল্লি লালকেল্লায় ভয়াবহ নাশকতার দায় স্বীকার করল প্রাক্তন পাক মন্ত্রী আনোয়ারুল হক। দেখুন, ভারতের সন্ত্রাসবাদী হামলার প্রায় সবকটির নেপথ্যেই যোগ পাওয়া গেছে ওই পাকিস্তানের জঙ্গি সংগঠনের। আর সেই জঙ্গি সংগঠনগুলোর জন্ম এবং লালন পালনকারী ওই পাকিস্তান সরকার। প্রকাশ্যে তারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে। আবার সেই পাকিস্তানের সেনাপ্রধানকে দেখা যায় জঙ্গিদের ডেরায়, ফলে মুখোশ খুলতে সময় লাগেনি। ঠিক যেভাবে প্রকাশ্যে দিল্লি হামলার দায় স্বীকার করেছেন প্রাক্তন পাক মন্ত্রী ওই আনোয়ারুল হক, সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে তাকে নয়াদিল্লির উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারির সুরে বলতে শোনা গেছে, আমি আগেই বলেছিলাম, যদি আপনারা ওই বালুচিস্তানে রক্ত ঝরাতে থাকেন, তাহলে আমরা লালকেল্লা থেকে কাশ্মীর সমস্ত জায়গায় হামলা চালাবো। আল্লাহর কৃপায় আমরা এটা করেছি। ওরা এখন দেহ গুনতে পারছে না। ভাইরাল ভিডিওর এই বক্তব্য সঠিক হলে একদম স্পষ্ট যে দিল্লি বিস্ফোরণের নেপথ্যে হাত রয়েছে ওই নির্লজ্জ পাকিস্তানের। আসলে পাকিস্তান এখন নিজের ঘরেই বিদ্রোহের আগুনে পুড়ছে। সেই বিদ্রোহ দমন করার ক্ষমতা পাকিস্তান সরকারের নেই। স্বাভাবিকভাবে সেই দায় তারা বারবার চাপিয়েছে ভারতের ঘাড়ে। বালুচিস্তানে অস্থিরতার জন্য বারবার ভারতকে দায়ী করেছে ওই পাকিস্তান। যদিও ইসলামাবাদের এই দাবি নয়াদিল্লি সবসময় ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে বালোচ লিবারেশন আর্মির তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, পাকিস্তানের 51টি জায়গায় 71টির বেশি হামলা তারা চালিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানকে বিশ্ব শান্তির অন্যতম কাঁটা হিসেবে উল্লেখ করে ভারতের কাছে সামরিক সাহায্যের আর্জিও জানিয়েছিল বালোচরা। বিএলএ মুখপাত্র জিয়ন্ত বালোচ পাকিস্তানকে নিশানা করে প্রকাশ্যে সেই বিবৃতিও দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল পাকিস্তান বিশ্বাসঘাতক। এরা মুখে শান্তি এবং ভ্রাতৃত্বের কথা বললেও আড়ালে যুদ্ধের জন্য সর্বদা উদ্যত হয়ে থাকে। তাদের দাবি, পাকিস্তান হলো এমন একটি দেশ যার হাতে রক্ত লেগে আছে। পাকিস্তান বিশ্ব সন্ত্রাসের ঘাঁটি। লস্কর, জৈশ, আইসিসের মতন জঙ্গি সংগঠনগুলোকে আর্থিক সাহায্য করে ওই পাক সরকার। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে গোটা বিশ্বের পাশাপাশি ভারতের কাছেও রাজনৈতিক, কূটনৈতিক এবং প্রতিরক্ষার সহায়তার জন্য আবেদন জানিয়েছিল ওই বালোচরা। যদিও ভারত সাফ জানিয়ে দিয়েছিল, কূটনৈতিক আদর্শ মেনে ভারত বালোচ লিবারেশন আর্মিকে কোনোভাবেই সমর্থন করবে না, কারণ এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এক্ষেত্রে ভারত তার পুরনো নীতি নিয়েই চলবে। তারপরেও পাকিস্তান ছোবল মারতে পিছপা হচ্ছে না। এখন বিষয় হচ্ছে, ওই 1947 সালে ব্রিটিশদের ভারত ভাগের পর বালুচিস্তান, বিশেষ করে কালাত রাজ্য, প্রাথমিকভাবে একটি স্বাধীন সত্তা ছিল। 1947 সালে ভারতবর্ষ ভাগ হওয়ার পর 227 দিন পর্যন্ত একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ছিল স্টেট অফ কালাত বা ওই বালুচিস্তান। বর্তমানে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ, ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশ এবং আফগানিস্তানের একটি ছোট্ট অংশে বিভক্ত প্রাচীন এই বালুচিস্তান। আফগানিস্তানের নিমরুজ, হেলমান্দ এবং কান্দাহারও আগে এই বালুচিস্তানের অংশ ছিল।
বালুচিস্তান শুরু থেকেই কখনোই পাকিস্তানের অংশ হতে চায়নি, কিন্তু পাকিস্তান চায়নি নিজেদের দক্ষিণ পশ্চিম অংশে একটি স্বাধীন বালুচ রাষ্ট্র তৈরি হোক। তারা জোরালো দাবি করতে শুরু করেছিল যে বালুচিস্তান তাদেরই অংশ হওয়া উচিত, কারণ ভৌগোলিকভাবে ওই অঞ্চল পাকিস্তানের পাশে। এছাড়াও ছিল গভীর বন্দর এবং প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ও নিরাপত্তাজনিত কারণ। অন্যদিকে হায়দ্রাবাদও ভারতে যোগ দিতে অস্বীকার করেছিল। অনেকেই একটা সময় দাবি করেন যে ভারতের সঙ্গে যোগ দিতে চেয়েছিল ওই কালাতের খান, কিন্তু জওহরলাল নেহরু নাকি সেই বিষয়ে সম্মতি দেননি। মোহাম্মদ আলী জিন্নাহ কালাত এবং হায়দ্রাবাদকে আইনি পরামর্শ দিয়ে জানিয়েছিলেন 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকতে পারে তারা। কিন্তু দুই ক্ষেত্রেই কোনো রকম সমঝোতা সম্ভব না হওয়ার কারণে 1948 সালে 13ই সেপ্টেম্বর সামরিক অভিযানের মাধ্যমে ভারতের অংশ হয় হায়দ্রাবাদ। এরপর 1948 সালের মার্চ মাসে পাকিস্তানের সামরিক বাহিনী কালাত রাজ্যের ওপর আক্রমণ করে এবং জোরপূর্বক ওই বালুচিস্তান দখল করে। বালুচের তৎকালীন খান মীর আহমেদ ইয়ার খান স্বাধীনতা ঘোষণা করলেও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে পাকিস্তানকে বালুচিস্তানের সঙ্গে সংযুক্ত করা হয়। 22শে মার্চ 1948 সালে কালাতের খান একটি সংযুক্ত চুক্তিতে স্বাক্ষর করলেও এটি স্বেচ্ছায় ছিল নাকি ওই পাকিস্তানের চাপের মুখে তা নিয়ে বিতর্ক থেকে গেছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী খান রাজনৈতিক এবং আঞ্চলিক চাপের মধ্যেই এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। আর এই ঘটনাটি বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করে দিয়েছিল। বালুচিস্তানের বিদ্রোহের কারণ আপনাদের সবিস্তারে আগেই জানিয়েছি, তাও একটু সংক্ষেপে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই। বালুচদের দাবি তাদের অঞ্চলের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ নিয়ে মুনাফা লুটছে পাকিস্তানের ধনীরা, অথচ বালুচরা সেই অন্ধকারেই ডুবে আছে। দ্বিতীয়ত 1948 সালে বালুচিস্তানকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার বিষয়টি আজও মানতে পারেনি তারা। তাদের অনেকের মতে তাদের মতামতকে সম্মানই করা হয়নি, জোর করে পাকিস্তানে যুক্ত করা হয়েছে তাদের। সময়ের সঙ্গে সঙ্গে যখনই বালুচরা বেশি স্বায়ত্ত শাসন, অর্থনৈতিক অধিকার বা রাজনৈতিক স্বাধীনতা চাইতে গেছে, তখনই ওই পাকিস্তানি সেনাবাহিনী কঠোরভাবেই তাদেরকে দমন করেছে। আর এই পরিস্থিতিতে বালুচিস্তানের একটি অংশ মনে করে শান্তিপূর্ণ উপায়ে তাদের অধিকার মিলবে না, ফলে জন্ম হয়েছে এই সশস্ত্র গোষ্ঠীগুলো। তৃতীয়ত সেনাবাহিনীর আধিপত্য। বহু বালুচ পরিবারের অভিযোগ রাষ্ট্রীয় অপরাধের নামে মানুষ তুলে নিয়ে গিয়ে নিখোঁজ করে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, আর এসব চলছে বছরের পর বছর ধরে। এতে সাধারণ মানুষের মধ্যে পাকিস্তান সরকারের প্রতি ভয়ের পাশাপাশি গভীর অবিশ্বাস তৈরি হয়েছে, রাগ ক্ষোভ তৈরি হয়েছে। তারা রাষ্ট্রকে তাদের রক্ষক নয় বরং দমনকারী বলে মনে করেন। তাছাড়া আবার ওই চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের একটি বড় অংশ হলো ওই গোয়াদার বন্দর, যার ফল ভোগ করছে অন্যরা। স্থানীয় বালুচরা চিরকালই অবহেলিত হয়ে রয়েছে। তাছাড়া বালুচরা নিজেদের জাতিগত, ভাষাগত এবং সাংস্কৃতিকভাবে আলাদা মনে করে। পাকিস্তানের রাষ্ট্রনীতি যেখানে ধর্মীয় পরিচয়কে প্রধান বলে মনে করে, সেখানে বালুচ জাতীয়তাবাদকে সন্দেহের চোখে দেখা হয়। ফলে বিরোধ আরও তীব্র হয়েছে। আর এসবের দায় নাকি পাকিস্তানের কথা অনুযায়ী ভারতে। ভাবা যায়, একদিকে এক প্রাক্তন রাজনৈতিক নেতা খোলাখুলি স্বীকার করছেন যে তারা ভারতের বুকে হামলা চালাচ্ছেন, আবার এই নেতাই বালুচিস্তানের বিদ্রোহকে আন্তর্জাতিক অবহেলার কারণ হিসেবে ব্যবহার করে ভারতের ওপর দোষ চাপাচ্ছেন। এটা বোধহয় ওই পাকিস্তান বলেই সম্ভব। নিজেদের অন্যায়ের ভার তারা গর্ব করে তুলে দিচ্ছে অন্য দেশের ঘাড়ে। অর্থাৎ প্রাক্তন পাক মন্ত্রীর স্বীকারোক্তি থেকে একটা বিষয় স্পষ্ট যে দিল্লি বিস্ফোরণের নেপথ্যে তো বটেই, পেহেলগাঁও হামলার পেছনেও ওই পাকিস্তানেরই মদত রয়েছে। আর এই সমস্তটাই জেনে বুঝে করছে পাকিস্তান। সেই জন্যই কি আগে ভাগে এবার সতর্ক থাকার বার্তা দিয়েছেন ওই পাক প্রতিরক্ষা মন্ত্রী। অপারেশন সিঁদুর 2.0 হতে পারে, এটা ভেবে কি এখন ভয়ে কাঁপছে
জঙ্গিবাদের দেশ পাকিস্তান। একদিকে যখন দিল্লিতে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করছে পাকিস্তান, অন্যদিকে পাকিস্তানের সন্ত্রাস নীতি নিয়ে বিস্ফোরক খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তার দাবি, ইসলামাবাদ ইচ্ছাকৃতভাবে প্রদেশ জুড়ে সাজানো জঙ্গি হামলার নাটক করছে এবং এই নকল সন্ত্রাসের মাধ্যমেই কেন্দ্রীয় সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছে। আফ্রিদির বক্তব্য অনুযায়ী ওই খাইবার অঞ্চলে যে সমস্ত হামলা ঘটেছে বলে দেখানো হয়েছে তার বড় অংশই ফেক বা একেবারেই বানানো। আফ্রিদির দাবি, নিজের রাজনৈতিক ফায়দার জন্য সন্ত্রাসবাদ তৈরি করছে ওই ইসলামাবাদ। আফ্রিদি ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় ইন্ধন যোগানোর অভিযোগও তুলেছেন। এমনকি অস্থিতিশীল খাইবার অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার জন্য তিনি ওই ইসলামাবাদের দিকেই আঙুল তুলেছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইসলামাবাদের কিছু শক্তিশালী গোষ্ঠী ইচ্ছে করেই স্থিতাবস্থা ফেরাতে দিচ্ছে না, কারণ অশান্তি বজায় থাকলে তাদের হাতেই থাকবে ক্ষমতা এবং নিয়ন্ত্রণ। তিনি আরও বলেছেন, খাইবার পাখতুনখোয়ার মানুষ এই সাজানো সন্ত্রাসে ক্লান্ত। বছরের পর বছর আমাদের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আর চলবে না। ইমরান খানের মতো আমিও মাথা নত করব না। যে কেউ আমাদের শান্তি নষ্ট করবে সেই আমাদের শত্রু। তাহলেই বুঝুন, পাকিস্তানের মিথ্যাচার মোটেই আর চাপা থাকছে না। নিজের ঘরেই গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে আরও একটি খবর সামনে এসেছে, আর তা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোনদের রীতিমতো টেনে হিঁচড়ে জেলের সামনে থেকে সরিয়ে তাদেরকে আটক করার অভিযোগ উঠেছে ওই পাক সরকারের বিরুদ্ধে। এরপরে প্রাক্তন প্রধানমন্ত্রীর বোনেরা জেলের বাইরে 10 ঘন্টা ধরে অবস্থান ধর্মঘট করে। শুরু হয় বিক্ষোভ। তাদের অভিযোগ, পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল ওই আসিম মুনিরের নির্দেশে তাদের ওপর এই অত্যাচার করা হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও গত জুলাইতেও 72 বছর বয়সী কারাবন্দী ইমরান খানের অভিযোগ ছিল যে আদিয়ালা জেলে তাকে এবং তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে এবং তাদের মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ফলত ইমরান খানের কিছু হলে তার জন্য ওই আসিফ মুনির দায়ী থাকবেন বলেও জানিয়েছিলেন ইমরান খান। এখন সেই মুনিরকেই অবশ্য দেশের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। আর এই মুনিরের কারণেই কি পাকিস্তানের অভ্যন্তরে বিদ্রোহের আগুন? পরিস্থিতি অবশ্য সেদিকেই কিন্তু মান্যতা দিচ্ছে। তবে সেদিকে মন দেওয়ার চেয়ে ওই ভারতের অনিষ্ট করার বেশি নজর এখন পাকিস্তানের। ফলে ভারতের বিরুদ্ধে নিজেদের পোষা জঙ্গিদের লেলিয়ে দিতে দুবার ভাবছে না ওই পাকিস্তান। অথচ ভারত ঠিকই নিজের এথিক্স কূটনৈতিকভাবে বজায় রাখে। তবে একই সঙ্গে এটাও ঠিক যে আজকের ভারত সন্ত্রাসবাদদের মোক্ষম জবাব দিতে জানে। আর এই ভয়ে এখন বুক দুরু ওই পাকিস্তানের, যে কারণে ইতিমধ্যেই পাক প্রতিরক্ষা মন্ত্রীর মুখে শোনা যাচ্ছে সতর্ক বার্তা। তিনি জানিয়েছেন, পাকিস্তান হাই অ্যালার্টে রয়েছে। ভারতের সঙ্গে যুদ্ধ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাকিস্তান কোনো পরিস্থিতিতেই ভারতকে উপেক্ষা করছে না বা বিশ্বাসও করছে না। পাক প্রতিরক্ষা মন্ত্রীর মতে, সীমান্তে আফগান অনুপ্রবেশ বা ভারতীয় আক্রমণ সহ যে কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। পাকিস্তানকে অবশ্যই সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন পাকিস্তানের এই লাগাম ছাড়া নির্লজ্জের মতন ব্যবহার? কেন পাকিস্তানের এত ভয়? পাকিস্তানের বর্তমান আচরণ যদি একজন মনোবিদ বিশ্লেষণ করতেন, তাহলে হয়তো বলতেন এই এক রাষ্ট্রীয় ডিফেন্স মেকানিজম। নিজের ব্যর্থতা, দুর্নীতি, অস্থিরতা, গৃহদাহ, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এসব আড়াল করার জন্য পাকিস্তান যেটা করে সেটা হলো ভারত বিরোধী উন্মাদনা তৈরি। কারণ পাকিস্তানের শাসকগণ খুব ভালো করেই জানে, নিজের জনগণের সামনে কোনো উন্নয়নের খতিয়ান তারা তুলে ধরতে কখনোই পারবে না। তাই শত্রু বানানোই তাদের একমাত্র রাজনৈতিক টুল। কিন্তু এইটুকুই কি আসল কারণ? মোটেও না। আসল কারণগুলো আরও গভীরে রয়েছে। পাকিস্তানের শিরায় উপশিরায় ছড়িয়ে রয়েছে বিশ্বাসঘাতকতা।
1947 সালে দেশ দুটি আলাদা হওয়ার পর থেকেই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি দাঁড়িয়ে আছে একটা গুরুত্বপূর্ণ তত্ত্বের উপর। কি? তা হলো ভারত পাকিস্তানের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে। অথচ আসলে এ বয়ান যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি ওই মনস্তাত্ত্বিক। কারণ পাকিস্তান কখনোই নিজের জাতীয় পরিচয়কে উন্নয়ন, গণতন্ত্র বা সমৃদ্ধির ওপর দাঁড় করাতে পারেনি, পারবেও না। দাঁড় করিয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতার ওপর। ফলে পাকিস্তানকে টিকে থাকতে হলে ভারতকে শত্রু না বানিয়ে তাদের আর কোনো উপায় নেই। আজ পাকিস্তানে অর্থনীতি ধসে পড়েছে, মুদ্রাস্ফীতির রেকর্ড ছুঁই। তাছাড়া সেনা শাসন, বালুচিস্তানের সশস্ত্র বিদ্রোহ, আফগান সীমান্তে সংঘর্ষ, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতা এবং IMF-এর ঋণে ডুবন্ত অর্থনীতি আসল পাকিস্তানের চিত্র তুলে ধরেছে। এই অরাজকতার দায় যদি জনগণের সামনে স্বীকার করে, তাহলে তো ওই ইসলামাবাদ বা পাক সেনাপ্রধান কেউই আর ওই রাজনৈতিকভাবে টিকতে পারবে না। তাই তারা ব্যবহার করে সবচেয়ে সহজ অস্ত্র, ভারত। জনগণের সামনে ভারতকে হুমকি, বালুচিস্তানে ভারতের হস্তক্ষেপের মিথ্যা অভিযোগ কিংবা ভারত হামলা করতে পারে এসব দেখিয়ে নিজেদের সত্যিকারের ব্যর্থতাকে লুকিয়ে রাখতে চাইছে ওই পাকিস্তান। তাছাড়া পাকিস্তানকে কার্যত শাসন করে সেনার ওই ISI, আর সেনাবাহিনীর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দরকার স্থায়ী উত্তেজনা, স্থায়ী যুদ্ধের একটা ভয়, সীমান্তে অনুপ্রবেশ, জঙ্গিদের ব্যবহার আর সর্বোপরি ভারত ভীতি তৈরি করা। বাই এনি চান্স পাক জনগণ যদি প্রশ্ন তোলে এত বিশাল সেনা বাজেট কোথায় যাচ্ছে, তাহলে কি উত্তর দেবে তারা? তাই পাকিস্তানের সেনাবাহিনী কখনোই শান্তি চায় না, চায় নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা, যাতে তাদের প্রয়োজনীয়তা স্থায়ী থাকে। আর জঙ্গিবাদকে রাষ্ট্রনীতিতে পরিণত করেছে ওই ইসলামাবাদ। তার কারণ এই জঙ্গি সংগঠনগুলোই পাকিস্তানের জন্য সস্তা সামরিক সম্পদ, যুদ্ধবাহিনী, রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার এবং ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার। আর এই অস্ত্র ত্যাগ করার ক্ষমতা ওই পাকিস্তানের নেই, কারণ তারাই তো এর জন্মদাতা। ফলে এসব কিছুর জন্য তাদের ভারত বিদ্বেষ টিকিয়ে এখন রাখতেই হবে। আর তাদের পাতা ফাঁদে আবার পা দিয়েছে ওই বাংলাদেশ। তবে যাই হোক না কেন, পাকিস্তান একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে গেছে, যে রাষ্ট্র নিজের নাগরিকদের রক্ষা করতে পারে না, যে রাষ্ট্র নিজেদের প্রদেশগুলোর ওপর জোর করে শাসন চাপিয়ে রাখে, যে রাষ্ট্র সেনাপ্রধানের কথায় চলে, যে রাষ্ট্র অর্থনীতিকে জঙ্গিদের হাতে তুলে দেয়, সে রাষ্ট্রের একমাত্র ভরসার রাজনীতি হলো মিথ্যে, বিভ্রান্তি, উস্কানি এবং শত্রু তৈরি করা। পাকিস্তানের লাগাম ছাড়া নির্লজ্জ আচরণ আসলে তার নিজের অস্তিত্ব সংকটের ছাপ। এই দেশ যে একেবারে ভেতরে ভেতরে পৌঁছে গেছে, তার গন্ধ ঢাকতেই এই উন্মাদ ভারত বিদ্বেষ। আর ভারত তার নীতি, রাষ্ট্রনৈতিক এথিক্স বজায় রেখেও প্রয়োজনে কঠোর জবাব দিতে পারে। আর এটাই পাকিস্তানের এখন সবচেয়ে বড় আতঙ্ক। আর সেই আতঙ্কেই এখন দিন বিনিদ্র রজনী কাটছে পাকিস্তান। কবে হবে প্রত্যাঘাত, বলবো সে কথা। তবে আজ এ পর্যন্তই। নমস্কার।